রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের দাম। আমাদের বিজয়কে ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা রেখেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল গান, কবিতা, কথিকা, সংবাদ পাঠ এবং আরো অনেক কিছু। সেগুলো করেছে আমাদের মনোবলকে দৃঢ়, বাঙালিকে করেছে অনুপ্রাণিত। আজ গীতিমাল্যতে অতিথি হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় বুলবুল মহলানবিশ। নমস্কার দিদি। খুব ভালো লাগছে এই গীতিমাল্যর অনুষ্ঠানে এসে। আমাদের স্বাধীনতার 50 বছর পূর্ণ হবে আগামী বছর 2021 সালে, মাত্র আর কিছুদিন বাকি আছে। এই সময়ে আমরা যে বিশ্বময় একটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছি, কিন্তু তার মধ্যেও আমরা শিল্পীরা বা অনেকেই, সব ক্ষেত্রের মানুষেরাই কিন্তু এই অন্তর্জালের যে আয়োজনগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারছি, সেটার জন্য যারা আয়োজন করছে আয়োজকদের অনেক ধন্যবাদ। তুমি আমার অনেক স্নেহের, অত্যন্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তুমি নাম করেছো, এই অনুষ্ঠান সঞ্চালনা করছো। আমার খুব খুব আনন্দ হচ্ছে। সকল শুভ কাজে আমরা যেন একে অপরের হাতে হাত রেখে চলতে পারি, সেটাই আমাদের ইচ্ছা, আমাদের কামনা, আমাদের প্রার্থনা। খুব ভালো লাগলো দিদি, এভাবেই যেন আপনার স্নেহধন্য হয়ে থাকতে পারি, সেই আশীর্বাদই সবসময় চাই আপনার কাছে। খুব খুব ভালো লেগেছিল যেদিন প্রথম আপনাকে আমি বলেছিলাম দিদি গীতিমাল্যতে একদিন আসবেন, তখন আপনি আপনাকে বলেছিলেন দিদি আমি আপনাকে রিকোয়েস্ট করছি। আপনি তখন বলেছিলেন আমাকে, কেন তুমি রিকোয়েস্ট করবে, তুমি আবদার করবে আমার কাছে। সেই কথাটা আমার এত ভালো লেগেছে, মনে হয়েছিল যে সত্যি একজন শ্রদ্ধেয় দিদি এমনই একজন মানুষ, এমন একজন শিল্পী যিনি স্বাধীনতার কণ্ঠযোদ্ধা, দেশকে স্বাধীন করতে যিনি এগিয়ে এসেছেন, তাদের মধ্য থেকে একজনকে আমি এত কাছের করে পেয়েছি। ডাকা মাত্রই দিদি বলেছেন আমাকে যে আবদার করে নিয়ে আসতে। দিদি আমি সত্যি আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। গীতিমাল্য আজ ধন্য হয়েছে আপনাকে পেয়ে। দিদি ধন্যবাদ। হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা প্রথমে কি আপনার কাছ থেকে আগে একটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুরুতে শুনি, তারপর আমরা গল্পে যাব। অবশ্যই, ঠিক আছে। আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে গানটি সর্বপ্রথম প্রপার যন্ত্রানুষঙ্গ নিয়ে করেছিলাম, সেটি হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। অত্যন্ত জনপ্রিয় একটি গান, স্বাধীন বাংলা থেকে প্রচারিত। সমর দা সুর করেছিলেন এবং পশ্চিমবঙ্গের একজন একেবারে প্রত্যন্ত অঞ্চলের একজন কবি বা গীতিকার গোবিন্দ হালদার, তিনি লিখেছিলেন। তার কিন্তু মানে কোনো নামধামী মানুষ জানতেন না। মানুষেরা, সাধারণ মানুষ বা কবি সাহিত্যিকদের মধ্যেও তিনি আত্মপ্রকাশ করেননি ততদিন। কিন্তু এই বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ, সেটা যখন তিনি খবরের কাগজে পড়লেন বা রেডিওতে শুনলেন, তখন কিন্তু
তিনি আমাদের বাংলাদেশের মানুষের সঙ্গে একাত্ম হয়ে গেলেন, অনেকগুলো গান লিখেছিলেন। সেই তার মধ্যে এই পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এক সাগর রক্তের বিনিময়ে, এবং মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে, এই তিনটি গান অসাধারণ জনপ্রিয়তা পেয়েছিল। তো ওই পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটি আমি শোনাই। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে, শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, নয়া বাংলা নয়া সকাল, নয়া সকাল নয়া সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয়ের অভিশান, আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয়ের অভিশান। বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল শত্রু জাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।
সুপ্রিয় দর্শক, এই গানের রেশ কখনো শেষ হবে কিনা আমি জানি না, সুরও শেষ হবার নয়। রক্ত যেন সত্যি আজ টগবগ হয়ে উঠছে আমাদের শরীরে। বিজয়ের মাস। দিদি, আপনার কাছে আসছি। এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে আপনি যুক্ত হয়েছেন, দিদি কিভাবে হলেন? আমাদেরকে যদি আপনি বলেন তাহলে জানতে পারবো আমরা আজ। আমি একটু মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সঙ্গে যুক্ত হওয়ার একটু আগের ইয়েতে চলে যাই, তা না হলে বিষয়টা বোঝা যাবে না। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে আমি মাঠে যেতে পারিনি, আমার সর্বরকম প্রস্তুতি থাকা সত্ত্বেও। আমার মামস হয়েছিল, গলা ভীষণ ফুলে যায়। মামস বিষয়টা যারা জানে না তারা বুঝতে পারবে না। এত ব্যথা হয় যে মনে হয় যেন গলা ফেটে বাইরে চলে যাবে, এইরকম। তো এইটার সঙ্গে মানে ডাক্তাররা বলেন যে এই মেয়েদের মামস হলে রিস্ক বেশি থাকে, তার কারণ মেয়েদের জরায়ুতে একটা সমস্যা হতে পারে যদি তারা মুভ করে। তো সেই কারণে আমার সমস্ত রকমের প্রস্তুতি থাকা সত্ত্বেও আমি তখন ছাত্র ইউনিয়নের সদস্য, আমার পাড়ার সব মেয়েদেরকে জড়ো করেছি যে আমরা সবাই একসঙ্গে যাব, কিন্তু আমি যেতে পারলাম না, ওরা চলে গেল। আমার বাবা, যাতে মানে উনি মনে করেছিলেন আমি হয়তো পালিয়ে চলে যেতে পারি, সমগ্র রকমের বাধা না মেনে আমি পালিয়ে লুকিয়ে চলে যেতে পারি বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য। সেই জন্য আমার বাইরে থেকে আমার ঘরে শিকল দিয়ে চলে গেছিলেন, এবং আমার মায়ের উপরে নির্দেশ ছিল কোনো অবস্থাতে ওর শিকল যেন না খোলা হয়। তো যাই হোক, আমি তো অঝরে কাঁদছি। তারপরে যাই হোক, মানে বঙ্গবন্ধুর ভাষণ তো সেদিন শোনা গেল না, সম্প্রচার হওয়ার কথা ছিল, পাক সরকার সেটা বন্ধ করে দিয়েছিলেন। এই কথাটা কিন্তু অনেকে জানে না যে কেন বন্ধ হয়ে গিয়েছিল সেই দিন। যারা সেই সময় বাংলাদেশ রেডিওতে কাজ করতেন, কর্মকর্তারা সবাই মিলে স্ট্রাইক ঘোষণা করেছিলেন যে তারা কোনো কাজ করবেন না, এবং সম্প্রচার একদম বন্ধ ছিল। এইটা কিন্তু বিশ্বের কোনো জাতীয় সম্প্রচার কেন্দ্রে এই ঘটনা ঘটেনি। তারপর পাক সরকার বাধ্য হয়ে পরের দিন সকাল 8টায় সেই ভাষণ সম্প্রচার করে। তো সেই ভাষণ শুনে মানে আমি তো কি বলবো, অঝরে কাঁদছি যে আমি যেতে পারলাম না। কিন্তু আমরা যারা কণ্ঠযোদ্ধা বলে এখন বলা হয়, মানে আমরা যারা কণ্ঠ দিয়ে মানুষকে সচেতন করতাম, তুমিও যেমন, সেইভাবে আমরা সংস্কৃতি কর্মীরা কিন্তু একসঙ্গে হয়ে কাজ করেছিলাম। তো 9ই মার্চ থেকে বঙ্গবন্ধুর নির্দেশেই বিক্ষুব্ধ শিল্পী সমাজ নামে একটা সংগঠন হয়েছিল, যেই সংগঠনের আহ্বায়ক ছিলেন আমাদের হাসান ভাই, সৈয়দ হাসান ইমাম, এবং সহ আহ্বায়ক ছিলেন আমাদের ওয়াহিদ ভাই এবং আতিকুল ইসলাম, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, উনি অনেক আগেই প্রয়াত হয়েছেন। তো এই তিনজনের একটা যৌথ উদ্যোগে বিক্ষুব্ধ শিল্পী সমাজে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু আমি অংশগ্রহণ করেছি অনেকটা পরে, কারণ আমার 1 তারিখ থেকে মামস হয়েছিল,
আমি আমাকে 15 দিন ঘরে থাকতে বলা হয়েছিল, কিন্তু আমি 13 তারিখ থেকেই জয়েন করে ফেলেছি। মানে আর 2 দিন আমার আর অপেক্ষা করতে ভালোই লাগছিল না, আমি লুকিয়েই চলে গেছিলাম। তো শহীদ মিনার, বাহাদুর শাহ পার্ক এবং বিভিন্ন জায়গায়, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমাদের অনুষ্ঠান হতো, কিন্তু মূলত আমরা শহীদ মিনারেই অনুষ্ঠান করতাম, সকাল 10টা থেকে রাত 7:30, 8টা পর্যন্ত। তো আহ, এই এই কথাটা বললাম এই জন্য যে সঙ্গীত শিল্পীরা বা সংস্কৃতি কর্মীরা বঙ্গবন্ধুর যে নির্দেশ দিয়েছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে সব নিবে সত্য যাও। মোকাবেলা করতে হবে। আমরা কিন্তু সম্পূর্ণভাবে তার নির্দেশিত পথই অবলম্বন করেছি। আহ, তো যাই হোক, তারপরে আমরা যখন 25শে মার্চ পর্যন্ত আমরা অনুষ্ঠান করছি, 25শে মার্চ দুপুরের দিকে হাসান ভাই এবং আহ, আতিক ভাই এবং ওয়াহিদ ভাই আমাদেরকে বললেন যে তোমরা বাসায় চলে যাও, শহরের অবস্থা খুব একটা ভালো ভালো না। ঠেকছে না। তো ওনারা তো আহ ইয়ে তো কর্তা ব্যক্তি, তো ওনাদের কাছে খবরগুলো আসছিল। তো খবরগুলো আসছিল কি যে ট্যাঙ্কের ট্যাঙ্ক যে নামানোর আয়োজন চলছে, ট্যাঙ্ক নেমেছে, এইগুলো তারা তাদের তখন তো মোবাইলের যুগ না, তখন ওনারা কিন্তু ওয়্যারলেস ব্যবহার করতেন, ওয়্যারলেসের যুগ, কারণ এটা জানা কথাই যে কোনো খারাপ সংবাদ আসতে পারে, নির্দেশনা আসতে পারে, বঙ্গবন্ধুর কাছ থেকেও আসতে পারে। তো 25শে মার্চ আমরা দুপুরের দিকে ঘরে ফিরে এলাম। তারপরে যেটা হলো, সন্ধ্যার পর থেকে আমরা শুনতে পেলাম যে শহরের অবস্থা ভীষণ খারাপ, বিভিন্ন জায়গায় ছোটখাটো যুদ্ধক্ষেত্র রচিত হয়েছে, ট্যাঙ্ক নেমেছে, পাকিস্তান বাহিনী সর্বত্র চেয়ে গেছে। এবং রাত 11টা, 10টা, 10:30টার দিকে শুনলাম যে মানে অনেকেই তো খবর নিয়ে আসছিল যে রাজারবাগ পুলিশ ফাঁড়ি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার আশপাশের বস্তি সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়া হয়েছে, এবং রাজারবাগ পুলিশ ফাঁড়িতে পুলিশেরা যুদ্ধ করছে পাক বাহিনীর সঙ্গে। তো আমরা থাকতাম নারিন্দা এলাকায়। তো রাজারবাগ পুলিশ ফাঁড়ি থেকে কয়েকজন পুলিশ কিন্তু আমাদের নারিন্দা এলাকায় চলে এলেন, তারা বেঁচে চলে এসেছিলেন। আহ, তো তারপরে যেটা হলো, আহ, রাত 11:30টার দিকে আমরা দেখলাম আকাশ ফুঁড়ে লেলিহান শিখা। তার মানে কত বড় আগুন লাগানো হয়েছে যে আমরা নারিন্দা এলাকা থেকে দেখতে পাচ্ছি আকাশ পুড়ে লেলিহান শিখা, সেটা তো আমরা মানে তখন বুঝতেই পারলাম। তো যেটা হলো, 26 তারিখে সন্ধ্যার পরে, সন্ধ্যার সময় আবার আরেকজন এসে খবর দিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র শোনা যাচ্ছে। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র আমরা রেডিওতে আর ধরতে পারছি না। হঠাৎ করে একটু ক্ষীণ আওয়াজে বঙ্গবন্ধুর ভাষণ টুকরো অংশ শোনা যাচ্ছে, আবার শুনতে পাচ্ছি না। তারপর আবার দেখা গেল যে অচেনা কণ্ঠে আহ, আহ, ঘোষণা করা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, বঙ্গবন্ধু নির্দেশে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে 25 তারিখ রাতে, মানে তার আগের দিন মধ্যরাতে। তো বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন, আমরা স্বাধীনতার যুদ্ধে এখন ঝাঁপিয়ে পড়ব। তো এই সব কথা শুনে আমরা তো প্রস্তুত হয়েই গেলাম যে আমাদের যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে হবে। যুদ্ধক্ষেত্রটা কি? ওই স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, তখন নাম ছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। অর্থাৎ বেতার কেন্দ্রটাই যে আমাদের একটা যুদ্ধক্ষেত্র হতে পারে, সেটা আমরা মোটামুটি স্থির করেই নিলাম।
30 তারিখ থেকে হঠাৎ করে সেটাও বন্ধ হয়ে গেল। তারপরে জানলাম যে প্রথম বোমারু বিমানের হামলা, পাক বাহিনীর প্রথম বোমারু বিমানের হামলা কিন্তু হয়েছিল এই স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রে। তার কারণটা হচ্ছে যে এটা যে একটা বিশাল শক্তিশালী মাধ্যম হতে পারে সারা বিশ্ব জেনে যাওয়ার জন্য যে কি হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে পাক সরকার, পাক বাহিনী, সৈন্যবাহিনী, নৃশংস সৈন্যবাহিনী কিভাবে ম্যাসাকার করছে, সেটা সারা বিশ্বের মানুষ জেনে যাবে। সেই জন্য বম্বিং করে ওটা স্তব্ধ করে দেওয়া হলো। তারপরে 25শে মে এরপরে আবার আগরতলায় বগাফা অঞ্চলেও মাসখানিক চলেছিল। তারপরে সরকারি ভাবে অফিসিয়ালি যেটা শুরু হলো 25শে মে, এখন সবাই জানেন যে সেটা স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কিন্তু তখন ছিল না, বিপ্লবী নামটা তখনই কেটে দেওয়া হয়েছিল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, সেটা বালিগঞ্জ অঞ্চলে ছিল। তো আমরা কিন্তু আগরতলা বর্ডার দিয়ে সীমান্ত অতিক্রম করেছি। সীমান্ত অতিক্রম করে আমরা অনেক জায়গা ঘুরে কলকাতায় চলে গেছি। কলকাতায় আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনরা ছিলেন, একবার তাদের এই বাসায়, একবার ওই বাসায়, এইভাবে আমরা ছিলাম। সেই সময় কিন্তু আমি বলবো যে ভারতবাসী, ভারতের জনগণ আমাদের যেভাবে সহযোগিতা এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেটা আমাদের কিন্তু ভুলে গেলেও চলবে না। কোনো কোনো মানে অবস্থাতেই কোনোভাবেই আমরা তাদের এই ঋণ শোধ করতে পারবো না। তো সরকারের ব্যাপার, তখন কংগ্রেস সরকার ছিলেন, ইন্দিরা গান্ধীর একটা বিশাল বড় রোল ছিল। ইন্দিরা গান্ধী বিভিন্ন জায়গায় গিয়ে বঙ্গবন্ধুকে যে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, বঙ্গবন্ধু বেঁচে আছেন কিনা তাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, সেটাও আমরা জানতে পারছি না। বিভিন্ন নেতৃবৃন্দের কাছে তিনি আর্জি পেশ করছেন যে বঙ্গবন্ধুকে যেন নিয়ে আসা হয়, মানে পাক সরকারের কাছ থেকে যেন তাকে মুক্ত করা হয়। এই বিষয়গুলো আমরা তখন জানতে পারছিলাম। আর আমার যে রোলটা ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তুমি জিজ্ঞেস করেছো কিভাবে যুক্ত হলাম। তার আগে আমি আকাশবাণী কলকাতায় 6টা নজরুল সঙ্গীতের রেকর্ড করেছিলাম, যেটা পূর্বাঞ্চলীয় শ্রোতাদের জন্য একটা অনুষ্ঠানে এগুলো বাজানো হতো। আমরা কয়েকজনই করেছিলাম। এই অনুষ্ঠানটার একটা বিশেষ দিক ছিল যে পূর্বাঞ্চলীয় শ্রোতারা শুনতে পেত এই অনুষ্ঠানগুলো। তখন আমার নাম অ্যানাউন্স করা হলে তারা আত্মীয় স্বজনরা যারা বাংলাদেশে ছিলেন, তারা বুঝতে পারতেন যে না, ও বেঁচে আছে। এটা তো কিন্তু একটা বিশাল ব্যাপার। তো আমি মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সঙ্গেও যুক্ত হয়েছিলাম, যেটার নেতৃত্বে ছিলেন ওয়াহিদুল হক, আমাদের ওয়াহিদ ভাই, এবং সঞ্জিদ আপা। তো বিভিন্ন মানে বিশাল ব্যক্তিত্বরা সেটার সঙ্গে যুক্ত হয়েছিলেন। তো আমি কেউ বলে না যে গোপনীয়তা রক্ষার জন্য যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায়, অনেকেই জিজ্ঞেস করেছে। ওয়াহিদ ভাইকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে এটা বালিগঞ্জ সার্কুলার রোডে, উনি ঠিকানাটা দিলেন। তো সেই দিনে কাকতালীয় ভাবে আমরা থাকতাম কাঁচরাপাড়ায়। কথাটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটা না শুনলে না দিদি, আমরা তো এগুলো, বোঝা যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো তো আমরা জানতাম না কখনো, তাই না? আপনি একদম তাই, আছেন, একদম এসেছেন, তাই, সেই আজকে কারণেই বলছি। জানতে পারছি। গান তো শোনাই যায়, কিন্তু কথাগুলো, এর যে গানের পিছনের যে ঘটনাগুলো, সেগুলো তো আমাদের আমরা যদি না জানতে বলি হবে। কিভাবে জানা যাবে। তো কাঁচরাপাড়ায় আমরা থাকতাম। ইলেকট্রিক ট্রেনে শিয়ালদা স্টেশন থেকে প্রায় 3 ঘন্টা সময় লাগতো।
ইলেকট্রিক ট্রেন তো কত জোরে ছোটে। আমরা 15 নম্বর শিয়ালদা স্টেশন থেকে 15 নম্বর স্টেশনে আমরা থাকতাম। তো এই 15 নম্বর স্টেশনে যেতে অনেকটা সময় লাগতো। তো আমি যখন ওই লেনিন সরণির মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায় যারা যুক্ত হয়েছিলাম, তারা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতাম। রূপান্তরের গান নামে একটা গীতি আলেখ্য হতো, যেটার ধারা বর্ণনায় সৈয়দ হাসান ইমাম কোনো সময় করতেন, কখনো কখনো ছোটলু ভাই কিছুদিন আগেই মারা গেছেন আমাদের আলী জাকের, উনিও করতেন। তো আমরা রূপান্তরের গানের রিহার্সাল শেষ করে আমরা মোটামুটি ভাবে 9টা 9:30টার সময় চলে যেতাম। তো ওই কাঁচরাপাড়া ট্রেনে উঠেছি, যেই কম্পার্টমেন্টে উঠেছি সেখানে আমার পূর্ব পরিচিত রাজু আহমেদ। রাজু আহমেদ অত্যন্ত নামকরা একজন অভিনেতা ছিলেন। তো তাকে দেখেই আমি চিনতে পেরেছি, ছোটবেলায় দেখেছি, যদিও করাচিতে ছিলেন তিনি, আমরাও করাচিতে ছিলাম। তো উনি আমাকে দেখেই চিনতে পারলেন এবং বললেন যে তুমি বুলবুল না? আমি বললাম জি। তো বললেন যে তুমি আগামীকালই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চলে আসবে, আমাদের ধারাবাহিক একটা রূপক নাটক হচ্ছে জল্লাদের দরবার, সেখানে তুমি মূল নারী চরিত্রে অভিনয় করবে। তো আমি তো খুঁজে বেড়াচ্ছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তো একই সঙ্গে দুজনের কাছ থেকে ঠিকানা পেয়ে আমার মনে হলো যে আমি আকাশের চাঁদ হাতে পেলাম। তো আমি পরের দিন গেলাম। যাওয়ার পরে আমাকে তো ঢুকতে দিচ্ছে না, কারণ দ্বার রক্ষী আমাকে চেনে না, দারোয়ান আমাকে চেনে না। তার নির্দেশ ছিল এইভাবেই যে অপরিচিত কাউকে যেন ঢুকতে না দেওয়া হয়। তো সেই সময় রতিনদা ঢুকলেন, কল্যাণীদি ঢুকলেন, ওরা আগেই জয়েন করেছিলেন আমার আগে। তো ওরা বললেন যে ওকে ঢুকতে দেওয়া হোক, ও আমাদেরই লোক, কিন্তু তাও ঢুকতে দেবে না, কারণ ওই কর্মকর্তাদের নির্দেশ না পেলে ঢুকতে দেবে না। তো আমার পাশ দিয়ে এক ভদ্রলোক যাচ্ছিলেন, সিগারেট প্যাকেট হাতে, সিগারেট প্যাকেটটা খালি হয়ে গেছে, ওটা ছুঁড়ে ফেলে দেবেন। আমি বললাম যে দাদা দাদা প্লিজ আমাকে ওটা দিন। তো উনি একটু অবাক হয়ে গেলেন যে একটা খালি প্যাকেট নিয়ে এই মেয়েটা কি করবে। তো আমি ওই সাদা জায়গাটা খুলে, ভেতরটা খুলে, ওখানে আমি জানতাম যে লোহানী ভাই ওখানে কর্মকর্তা হিসেবে আছেন, কামাল লোহানী। তো ওনাকে উনি আমাকে খুব ছোটবেলা থেকে চেনেন, জানেন যে আমি গণসঙ্গীতের শিল্পী, গণসঙ্গীত গাই। আমি শেখ রহমানের ছাত্রী, আমি আলতাফ মাহমুদের ছাত্রী, আমি সুখেন্দু চক্রবর্তীর ছাত্রী। তো লোহানী ভাইকে আমি লিখে পাঠালাম যে লোহানী ভাই আমাকে ওরা ঢুকতে দিচ্ছে না বুলবুল মহলানবিশ। তো উনি ওই সিগারেট প্যাকেটের নিচেই লিখে দিলেন যে ওকে ঢুকতে দেওয়া হোক, ও আমাদের শিল্পী। তো তখন দারোয়ান আমাকে ছাড়লো। তো আমি দৌড়ে চলে গেলাম লোহানী ভাইয়ের কাছে, যে লোহানী ভাই আমাকে রাজু আহমেদ আসতে বলেছেন, তো জল্লাদের দরবারে অনুষ্ঠানে নাটকে অংশগ্রহণ করার জন্য। বলে যে ওরা তো এখনো আসেননি, ওরা দুপুরের পর আসবেন, তুমি চলে যাও, তুমি মূলত গানের শিল্পী, রিহার্সাল হচ্ছে ওই পাশের বাড়িতেই, একটা চিলে কোঠায়, একদম লাগোয়া বাড়ি। তো তুমি চলে যাও, ওখানে অজিত রায় আছেন আর সমরদা রিহার্সাল করাচ্ছেন, সমরদার গান। তো ওখানে গিয়ে যে গানটি পূর্ব দিগন্তে সূর্য উঠেছে আর নোঙ্গর তোলো তোলো, এই পূর্ব দিগন্তে সূর্য উঠেছে আজকাল কিন্তু একটু বিকৃত করে গাওয়া হয়। আমি তোমাদেরকে এবং আগামী প্রজন্মকে, এখনকার প্রজন্মকে অনুরোধ করব যে গানের বাণী যেন বিকৃত না করা হয়, গানের সুর যেন বিকৃত না করা হয়। এটা আচ্ছা, অনেকেই লিখছেন, আমি সেগুলো পড়ছি না, সেগুলো তুমি পড়ে শোনাবে। হ্যাঁ, আমি পড়বো দিদি, আপনার কথাটা। হ্যাঁ, আপনার কথাটা শেষ হলে আমি কমেন্টস গুলো পড়বো। হ্যাঁ হ্যাঁ,
সেটা হলো কি কথা বলছিলাম যেন, ও বিকৃত যেন করানো হয়। আসলে এগুলো তো ক্লাসিক্যাল গান না, ক্লাসিক গান। এগুলোর কথা বা সুর বা ইন্টারলিউড প্রিলিউড যারা নির্ধারণ করে দিয়ে গেছেন, সমর দাসের মতন এত বড় সঙ্গীত পরিচালক তো তখনকার দিনে ছিল না। তো তার সুর বা তার ইন্টারলিউড প্রিলিউড যেভাবে তিনি তৈরি করে দিয়ে গেছেন, গানটা হুবহু সেইভাবেই গাইতে হবে। তো এখন জোয়ার এসেছে, জোয়ার এসেছে জনসমুদ্রে বলা হয়, কথাটা আসলে গণসমুদ্রে। গণসমুদ্রে, রাইট। গণসমুদ্রে, গণসমুদ্রেই বলতে হবে। যারা বিকৃত করতে চান, আমি তাদেরকে অনুরোধ জানাবো তারা নিজেরা গান লিখে প্রচার করেন। তো এই গানটাই প্রথম, এই গানটা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এবং নোঙ্গর তোলো তোলো, যেটা নঈম গহর লিখেছিলেন, সমরদার সুর। আমি কি বলেছি যে এই গানটা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে লিখেছিলেন একেবারে কৃষ্ণনগরের প্রত্যন্ত অঞ্চলের কবি গোবিন্দ হালদার। হ্যাঁ, তার বলেছেন তিনটে দিদি। গান আমাদের খুব জনপ্রিয় হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। একটা হচ্ছে এক সাগর রক্তের বিনিময়ে, আর মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, বাঁচাবো বলে যুদ্ধ করি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। দিদি, আপনি আজকে অনেক কিছু জানতে পারলাম এবং অনেকেই জানতে পেরেছে। আমরা একটু কমেন্টসে যাই। সাইফুল, তুমি কমেন্টস গুলো একটু শো করো। দিলীপ কুমার সাহা লিখেছেন, দুজনকে শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ দাদা। শাহরের পিউ লিখেছেন, বুলবুল দিকে অনুরোধ, মুক্তিযোদ্ধা লালাবাবুর সে সময়কার কথা কিছু বলবেন প্লিজ। শাফিকুর রহমান খান, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শাফিক ভাই লিখেছেন, শিল্পী ও সঞ্চালক দুজনকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ শাফিক ভাই সাথে থাকার জন্য। সাইফুল ইসলাম লিখেছেন, গভীরভাবে হৃদয় ছুঁয়ে যায় দিদির গানে। নাজমুল আহসান নোমান লিখেছেন, বাংলাদেশের গানটি মাটির কথা বলে। সত্যি তাই নোমান ভাই। নাজমুল আহসান বলেছেন, অসাধারণ দিদির গান। মকবুল হোসেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনি লিখেছেন, সঞ্চালনা শিল্পী মীরা মণ্ডল ও শিল্পী বুলবুল মহলানবিশকে বিজয় মাসের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকে। কাবেরী দাস আমেরিকা থেকে লিখেছেন, সঙ্গীত শিল্পী, বিশিষ্ট নজরুলগীতি শিল্পী। সাথে আছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় বুলবুল মহলানবিশ দিদির কথা ও গান শুনছি। বিজয়া সেনগুপ্ত লিখেছেন, বুলবুলদির গান অনেক দিন পর শুনলাম, অনেক ভালোবাসা জানাই দিদি। পিনু সেন দাস বিশিষ্ট তবলা শিল্পী, তিনি নিউ ইয়র্কে আছেন, লিখেছেন, বিজয়ের মাসে গীতিমাল্যর অসাধারণ আয়োজন, শ্রদ্ধেয় শিল্পী বুলবুলদিকে বুলবুলদি একজন কণ্ঠযোদ্ধা, তাই তিনি আমাদের গর্ব। তাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ সেই সময়ের অনেক না জানা কথা তার কাছ থেকে জানবো আশা করছি। সাইফুল ইসলাম লিখেছে, জোয়ার এসেছে জনসমুদ্রে, যেটা দিদি বললেন গণসমুদ্রে হবে। সাইফুল, এখনই ঠিক করে ফেলো, গণসমুদ্রে। তরুণদের মাঝে ইনশাল্লাহ আমরা একদিন দেশকে উন্নত করব, নিশ্চয়ই। দিদি, এবার আমরা প্রশ্নে যাই। প্রশ্ন না, মানে কথা আর কি, কথা বলছি, প্রশ্ন ঠিক বলা ঠিক হবে না। দিদি, এই তো আপনার কাছ থেকে আজকে এইটুকু না, মানে না শুনলে হয়তো কখনো জানতেই পারতাম না কিভাবে মানে আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা কিভাবে হলো, কিভাবে প্রতিষ্ঠা হলো, কিভাবে আপনি গেলেন, এই যে সিগারেটের প্যাকেটের মধ্যে আপনি সাদা অংশে লিখে দিলেন, আপনাকে তারপর ভিতরে ঢুকতে দিলেন লোহানী কাকা।
সত্যি এগুলো তো আমাদের সবারই মনে হয় না জানা ছিল, আজকে জানতে পারলাম, ধন্য হলাম আমরা আপনার কাছ থেকে জেনে। দিদি তখন কোথায় কোথায় গিয়েছিলেন এই এই স্বাধীন বাংলা কেন্দ্রের এই গান নিয়ে, মানে কোথায় কোথায় আপনারা গিয়েছিলেন? আমরা স্বাধীন বাংলা বেতারের শিল্পীরা সীমান্ত অঞ্চলের বিভিন্ন জায়গায় যেতাম, মুক্তিযোদ্ধাদের গান শোনাতাম। আর আরো একটা বিষয় ছিল যে আমরা কলকাতার মধ্যেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে যে আম, অর্থটা আমরা সঞ্চয় করতাম, যে অর্থের বিনিময়ে গান, মানে যারা আয়োজক ছিলেন তারা কিন্তু এক থোক অর্থ দিতেন। সবার, সকল শিল্পীদের জন্যই অর্থ বরাদ্দ ছিল, কিন্তু আমরা শিল্পীরা কেউই সেই অর্থ নিতাম না। সেটা বাংলাদেশ সরকারের ফান্ডে আমরা জমা দিতাম। জমা দিতেন? এটা আমাদের একটা গুরু দায়িত্বের মধ্যে ছিল। আমরা মনে করেছিলাম যে এটা আমাদের দায়িত্ব। কখনোই আমরা আমরা তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রতিটি গানের জন্য কিছু পেতাম। মানে তখনকার জন্য আমাদের চলে যেত, আমাদের খাওয়া, এবং আমাদের তো বাস ভাড়া লাগতো না। এবং এটাই ভারত সরকারের একটা বিশেষ দিক, যে আমাদের বাস ভাড়া লাগতো না, আমাদের কোনো কিছুতেই কোনো ভাড়া লাগতো না। এবং রেশন থেকে আমরা কিছু চাল ডাল গম এগুলো পেতাম, কিন্তু তার বাইরেও তো কিছু খরচ থাকে। সেটা কিন্তু আমরা এই স্বাধীন বাংলা বেতার থেকে যা আয় করতাম তাতে আমাদের মোটামুটি চলে যেত। প্রথম দিকে আমাদের খুব কষ্ট হয়েছে। প্রথম দিকে আমরা ঠিক মতন খেতেও পারতাম না, হয়তো একটা সিঙ্গারা খেয়ে সারাদিন চলে গেল। সারাদিন আমরা অনুষ্ঠান করলাম একটা সিঙ্গারা খেয়ে বা একটা পুরি খেয়ে, কিন্তু পরের দিকে আমরা পেট ভরে খেতে পেরেছি। আহা। কিন্তু আমাদের আমাদের কিন্তু কখনোই সেটা মনে হয়নি যে আমরা খাইনি, সারাদিন যে আমরা না খাওয়া, সেটা আমাদের মনেই হয়নি, মনে পড়েইনি। তার কারণটা হলো আমরা তখন বাংলাদেশকে স্বাধীন স্বাধীন করার জন্য আমাদের যা করণীয়, যেভাবে আমরা করতে পারি সেভাবে লড়াই করছি। দিদি আপনার কথাগুলো শুনছি, আমার গায়ের কাটাই, মানে গায়ের কাটা দাঁড়িয়ে যাচ্ছে এরকম একটা। দিদি আরেকজন কমেন্ট করেছেন আমেরিকা থেকে, নিরঞ্জন দাস লিখেছেন, বালাট সেক্টরের অনেক মুক্তিযোদ্ধা লালাবাবু সম্পর্কে জানতে চান, কোথায় আছেন, কি অবস্থায় আছেন? এখন বলবো? আরেকটু এখন পড়ে কি নি, বলবো? এই আরেকটু আর দু একটা কমেন্ট পড়ে নি। উত্তম কর্মকার আচ্ছা, লিখেছেন, ঠিক আছে, ঠিক স্বাধীন আছে। বাংলা বেতার কেন্দ্রের গান আমরা শুনতাম গভীর মমতা নিয়ে, শিল্পীকে জানাই শ্রদ্ধা। বিপাশা, সরি, বিদিশা দেওয়ানজি আমেরিকা থেকেই লিখছেন, বুলবুলদি তোমাকে দেখে খুব ভালো লাগছে, সাথে আছি মীরা। বুলবুলদিকে শুভেচ্ছা জানিয়েছে। শুভ্রা নীলাঞ্জনা, ও আমার শুভকামনা নাতনি দুই। কিন্তু, জানো তো? হ্যাঁ হ্যাঁ, আমাকে বলেছে, ও আমার আমাকে বলেছে। হ্যাঁ, উম, বিদিশা আমাকে এই কালকে ইনবক্স করেছিল যে বুলবুলদি কিন্তু আমার দিদা হন, বলেছে আমাকে। দিদি এবার কি একটু গান শুনবো, না আপনি ওই লালা বাবুর কথাটা বলে নেবেন? আহ লালাবাবুর কথায় তাহলে পরে আসি। আচ্ছা, আহ তাহলে আমরা একটা একটু গানে গানই যাই দিদি। শোনাই। হ্যাঁ আহ দিদি, এবার আমরা কি গান শুনবো? আপনি তো দিদি শুধু যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান করেছেন তা তো নন, আপনি রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গান করেন। বলা যায় রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে মনে হয় আপনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী একজন। নজরুলের গানও তাই। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই যে পূর্ব দিগন্তে যে যে গণসঙ্গীত গুলো গাইছেন, বা আমি তো ব্যক্তিগতভাবে আপনার অনেক গান শুনেছি এবং অনেক ভক্ত আপনার। তো এত সব দিদি আপনি এত সুন্দর করে প্রত্যেকটা গান কিভাবে আপনি
ধরে রেখেছেন এত চমৎকার করে। দিদি সেই গল্প শুনবো, আগে একটু গান শুনে নি। তাহলে বরং আমি একটা দেশের গান গাই। আচ্ছা দেশের দিদি। গান বলতে যেটা খুব কোমল একটা গান, আমার অত্যন্ত প্রিয় গান। একটু দেখি। গানটি লিখেছিলেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। ডক্টর উনি লিখতেন না, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। এদেশের শ্রেষ্ঠ গীতিকার 5 জন যদি আমরা ধরি, তাহলে অবশ্যই তিনি সেটার মধ্যে থাকবেন। এবং সুর করেছিলেন আরেকজন কিংবদন্তি তুল্য সুরকার, আব্দুল আহাদ। গানটির মধ্যে এমন এমন মায়া রয়েছে। আমার এখন তো কণ্ঠ আমার সেভাবে নেই, কিন্তু গাওয়ার ইচ্ছাটা তো হয়। আমি শোনাচ্ছি, শোনাবার চেষ্টা করছি। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে কিছু প্রয়োজন। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে কিছু প্রাণে প্রাণে যেন তারি সুর শুধু পাই। প্রাণে প্রাণে যেন তারি সুর শুধু পাই। দিগন্ত জুড়ে সোনার ছবি এঁকে যায় সারাক্ষণ। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে কিছু বাতাসে আমার সবুজ স্বপ্ন তুলছে, কণ্ঠে কণ্ঠে তারি ধ্বনি শুনছে। গানে গানে আজি তাই সেই কথা ভুলে যাও। গানে গানে আজি তাই সেই কথা ভুলে যাও। নতুন আশা এনেছে জীবনে সূর্যের আলো। আমার দেশে
দিদি, সেই আসলে খুব আপনি বললে, গানটা গাওয়ার আগে বলছিলেন যে অনেক সফট একটা সুরের গান, সত্যি খুব ভালো লাগলো দিদি। একটু জানতে ইচ্ছে করছে যে এবার আগামী বছর আমরা 50-এ পা দিব, স্বাধীনতার বছর হবে। তো দিদি, আপনি সেই যদি পিছনে ফিরে যান, যে 50 বছর আগে, তো আপনার অনুভূতিটা কি এখন? কেমন লাগছে যে সেই 50 বছর আগে এবং এই এত বছর, এই এতটা দিন পরে সেই সময়কার অনুভূতি আর এখনের সাথে আপনার কেমন মনে হচ্ছে? কিরকম মনে হচ্ছে যে আগের দিনটাই বেশি ভালো ছিল, না স্বাধীনতার এত বছর পরেও যেন সেরকম লাগছে না? এটা না, এক অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না। আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি আগামী বছর উদযাপন করব। এর যে একটা ভালো আনন্দ। লাগা, এর যে একটা আনন্দ, সেটা তো আমরা যুক্ত হয়েছি স্বাধীনতা আন্দোলনে, তার আগের থেকেই আমরা যুক্ত হয়েছি। বঙ্গবন্ধু 66 সালে তিনি 6 দফা দিয়েছিলেন। 6 দফা আন্দোলনটা কি ছিল আসলে? এটা কিন্তু প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতাই তিনি চেয়েছেন। এই 6 দফাগুলো পড়লে বোঝা যাবে। আমি এটা নিয়ে দীর্ঘ আলোচনা করতে চাইছি না। এই 6 দফা আন্দোলনের যে 6টি দফা ছিল, তার সঙ্গে আরো 5টি দফা যুক্ত করে 11 দফার ছাত্র আন্দোলনের সঙ্গে একদম সরাসরি যুক্ত হয়েছিলাম আমি। তখন আমি এসএসসি পাশ করে গেছি। পাশ করে জানুয়ারি মাসের মোটামুটি মাঝামাঝি সময়ে এই আন্দোলন শুরু হলো। 20 তারিখে, 20 তারিখে যখন আসাদকে হত্যা করা হলো, তখন কিন্তু আমরা রাস্তায় মিছিলে, এবং এই কথাটা আমি বলতে খুব ভালোবাসি, গর্ববোধ করি যে আমাদের খালাম্মা মানে বেগম সুফিয়া কামাল, তিনি কিন্তু এই আন্দোলনের সঙ্গে, মানে 68 সালে তিনি মহিলা পরিষদ গঠন করেছিলেন, এবং এই মহিলা পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীতটা আমি পরিবেশন করেছিলাম, জাগো নারী জাগো বর্ণিশিখা। আচ্ছা। এটা আমার জন্য একটা বিশাল বিশাল প্রাপ্তি, এবং আমি মনে করি এটা আমার একটা অহংকারের জায়গা। তো খালাম্মাও কিন্তু রাস্তায় নেমে এসেছিলেন। আমরা নারীরা সেই সঙ্গে যুক্ত হয়েছিলাম। এই যে যারা এখনো আমরা বেঁচে আছি, যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, তাদের হ্যাঁ অনেকেরই অনেক অপ্রাপ্তি আছে। সব সব তো পূর্ণ হয় না। আমি যেটা চাই সেটাই কি পাবো? কিন্তু আমরা যে স্বাধীনতা পেলাম, আমরা যে সেটাই অনেক মুক্তিযুদ্ধ বড় করে অর্জন। জয় লাভ করলাম, আহ সেটার চেয়ে কি বড় অর্জন কি কিছু আছে? সেটার চেয়ে বড় প্রাপ্তি কি কিছু আছে? অন্য সব প্রাপ্তির কথা আমি ছেড়ে দিলাম, টাকা পয়সা ঘর বাড়ির কথা আমি ছেড়ে দিলাম, এই যে 21শে পদক, স্বাধীনতা পদক, এর চেয়েও কি বড় নয় এই স্বাধীনতা প্রাপ্তি? অবশ্যই। আমরা এখন বাংলা ভাষায় কথা বলছি, আমরা বাংলা ভাষায় লিখছি, আমরা বাংলা ভাষায় গান গাইছি, আর এটি একটি ভাষা রাষ্ট্র হিসেবে সব দেশ বিশ্ব সভায় একটা একটা সম্মানজনক অবস্থায় আছে। বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কো
সেরা 10টি ভাষণের একটি ইয়ে করেছেন, স্বীকৃতি দিয়েছেন। তো এইগুলো যখন আমরা ভাবি, মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত যা কিছু আছে, তার চেয়ে বড় কিছু আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না যে আর কিছু আছে প্রাপ্তি। তো সেই স্বাধীনতার 50 বছর আমরা উদযাপন করব। আমরা আশা করি যে এই কোভিড-19 যেটা বিশ্বময় বিপর্যয় ডেকে এনেছে, তার জন্য আমরা অনেকাংশে মানুষরাই দায়ী, কিন্তু আশা করা যাচ্ছে যে আমরা খুব ছোট শিগগিরই এখান করে থেকে। হলেও মানে ছোট করে হলেও আমরা এই যে অন্তর্জালের ব্যাপারটা, আমরা কি সেইভাবেই করতে পারি না? আমরা তো আহ আহ, আহ, বিশ্বের সবার সঙ্গে আদান প্রদান করছি, মত বিনিময় করছি, তাই না? তো এই অবশ্যই। একদম আমার কাছে মনে হয় যে ভার্চুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে যে আমরা যুক্ত হতে পারছি, যে কথাবার্তাগুলো বলতে পারছি, যে ভাবের আদান প্রদান হচ্ছে, সেটা কিন্তু একটা বিশাল বড় বিষয় আমার কাছে মনে হয়। আমি কিন্তু প্রযুক্তি প্রতিবন্ধী, আমি নিজেকে প্রযুক্তি প্রতিবন্ধী মনে করি। আমি প্রযুক্তির এত কিছু জানি না, কিন্তু কিছু কিছু বিষয় এখন এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে অংশগ্রহণ করে আমি জানতে পারছি, জানতে পেরেছি। সেটা কিন্তু অনেক একটা বড় বিষয়। আর তুমি যেটা বলছিলে যে আহ, আহ, স্বাধীনতার 50 বছর, এটা আমাদের জীবনে যে আমরা দেখে যেতে পারবো, সেটাও তো একটা মানে কি উপরের বলবো, উপরের অশেষ কৃপা। অশেষ কৃপা, আমাদের বড়দের আশীর্বাদ এবং ঈশ্বরের কৃপাই বলবো, যদি এর মধ্যে না মারা যায়। দিদি, নিরঞ্জন দাস একটু জানতে চেয়েছেন লালাবাবুর সাথে বালাট সেক্টর সম্পর্কে একটা বিষয় জানার ছিল। আমি কি উনার সাথে কথা বলতে পারবো? আজকে তো পারা যাবে না। আহ, আমি আহ, আহ, উনি কোথায় থাকেন, নিরঞ্জন দাস? নিরঞ্জন দাস আমেরিকাতে আছেন। আহ, আচ্ছা, উনি আহ, তোমার নিউ কাছে ইয়র্কে কি থাকেন। ওনার নাম্বারটা আছে? আমি তাহলে লালাবাবুর টেলিফোন নাম্বারটা পাঠিয়ে দেব, যাতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সরাসরি উনি কথা বলতে পারেন। আর যে বিষয়টা উনি জানতে চাইছিলেন, সেটা হয়তো আমি জবাব দিতে পারবো না, সরাসরি তার কাছ থেকে জেনে নেওয়াটাই ভালো। আহ, কয়েকজন জিজ্ঞেস করছিলেন লালাবাবুর কথা, হুম, হুম। লালাবাবুর যে সম্পৃক্ততা বালাট সেক্টরে। বালাট সেক্টরটা ছিল 5 নাম্বার সেক্টর, সুনামগঞ্জে ওরা যুদ্ধ করেছেন, উনি সাব সেক্টর কমান্ডার ছিলেন। আচ্ছা। আহ, আহ, তো এই, যদিও উনি এই বিষয়গুলো কারোর সামনে বলতেও চান না, বলতেন। একটু আড়ালে থাকেন, উনি যেটা ওনার যে আদর্শ, সেটা হলো যে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, স্বাধীনতা এনে দিয়েছি, এবার আমি আমার নিজের কাজে ফিরে যাব। আম, উনি তো বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার, এবং এখন রিটায়ার করেছেন। যখন যুদ্ধ শেষ করে ফিরেছেন বাংলাদেশে, তখন তো একেবারে টগবগে তরুণ। ও- ও- প্রসঙ্গক্রমে বলে রাখি, উনি আমার ঘরে থাকেন। উনি আমার স্বামী, উনি আমার ঘরে থাকেন। আপনাকে অনেক শ্রদ্ধা জানাই নিরঞ্জন দাস। আমার দাদা ভাই কাবেরীদি বললাম যে দাদা, আপনাকে নমস্কার, আপনাকেও শ্রদ্ধা। হ্যাঁ, দিদি আপনি তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন অনেকদিন।
তো একটা প্রশ্ন একটু জানার ছিল আমার নিজের মানে ভিতর থেকে, যে ওরা কি কখনো আপনার কাছে এরকম মানে এই নতুন প্রজন্মের তারা কি জানতে চেয়েছেন এই স্বাধীনতা সম্পর্কে, যে কিভাবে আপনারা দেশ স্বাধীন করেছেন, কিভাবে এই স্বাধীনতাকে আমরা মানে পেয়েছি, এই সম্পর্কে কি নতুন প্রজন্মরা কি আসলে কিছু জানতে চায়? আদৌ কি ওদের মনের ভিতরে সেগুলো মানে প্রশ্ন আসে? আমরা কিন্তু বড়রা অনেক সময় এখনকার বর্তমান প্রজন্ম এবং তাদের আগের প্রজন্মকে দোষারোপ করি যে তারা এই সব সম্পর্কে জানতে চায় না, বা এটা আদৌ সত্য নয়, আদৌ সত্য নয়। যে তারা কিন্তু তাদের ইচ্ছা, তাদের যে কি প্রচন্ড ইচ্ছা এই যুদ্ধ সম্পর্কে জানার, যখন ওরা জানতে পারলো যে আমি মুক্তিযোদ্ধা, আমি স্বাধীন বাংলা বেতারের শিল্পী, তখন অনবরত প্রতিদিন ওরা আমাকে প্রশ্ন করতো যে ম্যাম আপনি সেই সময়কার কথাগুলো বলুন, আমরা জানতে চাই। তো বাহ! আমার খুব ভালো লাগতো আমাদের ৪৫ মিনিট ক্লাসের মধ্যে অন্তত ১০ মিনিট আমি রাখতাম যে মুক্তিযুদ্ধের কথাগুলো ওদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য, এবং বাকি সময়টা আমি পড়াতাম। স্বাভাবিকভাবে পড়াতে তো হবে, শুধু মুক্তিযুদ্ধের কথা বললে তো চলবে না। সেই জন্য প্রথম ১০ মিনিট আমি কিন্তু ওদের জন্য রেখে দিতাম, বরাদ্দ করে রেখে দিতাম, এবং ৩৫ মিনিট আহ, আমি ৩৫ মিনিট না, ৪০ মিনিট, আহ, আহ, হ্যাঁ ৩৫ মিনিট, ৩৫ মিনিট মানে ৪৫ মিনিট ক্লাসের মধ্যে ১০ মিনিট আমি মুক্তিযুদ্ধের কথা বলতাম, এবং ওরা শুনে আশ্চর্য হয়ে যেত যে এত যন্ত্রণা, এত রক্তপাত, এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। যেহেতু আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছি, সেই জন্য ওরা আমার কাছ থেকে শুনে সেটা বিশ্বাস যোগ্যতার একটা ব্যাপার আছে, তো সেটা কিন্তু আমি আমি বলবো যে আমাদের ব্যর্থতা যদি মানে কোনো বাচ্চারা যদি জানতে না চায়, সেটা আমাদের অভিভাবকদের ব্যর্থতা। মানে আমরা জানাতে ব্যর্থ হচ্ছি আর কি, যদি হ্যাঁ, বাচ্চারা জানতে না পারে। সেটাই আমি বলতে চাইছি যে হুম হুম। পারিবারিক ভাবে যেমন জানানো দরকার, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়েও সেই রকম জানানো দরকার, এবং এই আহ, চর্চার মধ্যে থাকতে হবে। আহ, চর্চার মধ্যে থাকাটা কি রকম? এই যে তুমি একটা অনুষ্ঠান করছো ভার্চুয়াল ওয়ার্ল্ডে, অন্তর্জালে, এই বিষয়গুলো ছড়িয়ে দিতে হবে যে আমাদের এই বাংলাদেশ হয়েছে অনেক রক্তপাতের বিনিময়ে, অনেক নারী নির্যাতন সইতে হয়েছে। এবং এই কথাটা আমি একটু বলতে চাই যে অনেকে বলেন যে সম্ভ্রম হারিয়েছেন অনেক মা বোন। আমি তাদের কাছে জিজ্ঞেস করব যে একজন নির্যাতিত মহিলা কি সম্ভ্রম হারায়? তাদের তো সম্ভ্রম হারায় না, তারা আরো সম্ভ্রমের উচ্চতায় উঠে যায়। তাদের যে ভুক্তভোগী আর কি কেউ আছে? তারা তো সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা, তাহলে তাদের সম্ভ্রম হারাবে কি করে? কি করে? যারা পৈশাচিক নির্যাতন করেছে, সম্ভ্রম তো তাদের গেছে। তাদের গেছে, একদম সত্যি দিদি, খুব ভালো কথা বলেছেন আপনি, আমি একদম আমি সত্যি। বরাবরই এই কথাটার প্রতিবাদ করি, প্রতিবাদ করব, আজীবন প্রতিবাদ করে যাব। দিদি একটু কমেন্টসে যাই, তারপর আপনার গানে ফিরে যাব। ফেরদৌসারা বেগম, তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন আহ, অধ্যাপিকা ছিলেন। অপার শ্রদ্ধা বুলবুল আপাকে আর দুজনকে অফুরান শুভকামনা। ম্যাডাম অনেক ধন্যবাদ, আপনি সাথে আছেন। কেয়া হায়দার লিখেছেন অসাধারণ,
ধন্যবাদ আপনাকে। পিনু সেন দাস লিখেছেন, ভীষণ মূল্যবান কথা শুনলাম আজকে, সহমত। কৃষ্ণ সাহা লন্ডন থেকে লিখেছেন, গ্রেট রেসপেক্ট অ্যান্ড বিগ সেলুট টু আওয়ার ফ্রিডম ফাইটার, উই আর প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ মামা, উনি আমার মামা হন, ছোট মামা। নিমাই মণ্ডল লিখেছেন, আহা দেশপ্রেম। বুলবুল দি, একটু আমি বলি আমার ব্যক্তি পারিবারিক একটু কথা বলি। আমার সহকর্মী ছিল এক সময় বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, আমি সেই পারিবারিক কথাটাই বলতে চাচ্ছিলাম, যে আজকে আপনার সম্পর্কে যখন কথা বলছিলাম, নিমাইয়ের সাথে শেয়ার করছিলাম, তখন আমার ছেলে জিজ্ঞেস করছিলেন, মা তিনি কে? তো ওই যে আপনি বললেন যে নতুন প্রজন্মকে জানাতে হবে, তো আমার ছেলের সাথে আপনার বিষয়ে অনেকক্ষণ দীর্ঘক্ষণ কথা বললাম, আপনাকে দেখালাম, বললাম যে বাবা অনুষ্ঠানটা যখন হবে তখন তুমি দেখবে, তাহলে তুমি আরো অনেক কিছু জানতে পারবে। সে দেখছে ভিতরের ঘরে বসে। তো আজকেও দেখা যাবে যে অনুষ্ঠান শেষেও সে অনেক কিছু বলবে। আর নিমাই আর আমি আপনাকে কিরকম শ্রদ্ধা জানি সেটা তো আপনার কাছে আর বলার অপেক্ষাই রাখে না। তো আমার ছেলেও আজকে বলছে আমাকে যে খুব ভালোবাসো, সেটা আমি জানি, এবং তোমাদের দুজনকেই আমি ভীষণ ভালোবাসি। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। এরকমই যেন সবসময় আপনার স্নেহ আদর ভালোবাসা পেয়ে থাকি। দিদি এবার গানে যাই। এই গানটা লিখেছিলেন আমাদের সাংবাদিক এবং ছড়াকার, বিখ্যাত ছড়াকার আক্তার হোসেন। আর গানটি সুর করেছিলেন আমাদের প্রিয় অজিত রায়। সম্মেলক কণ্ঠে আমরা গেয়েছিলাম গানটি। আমার খুব প্রিয় গান। একটু বের করে নিই, আছে নাকি? স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা, আজ রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা, আজ রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। আকাশ বাতাস পথে প্রান্তরে জয়ধ্বনি শোনা যায়, শৃঙ্খল বেরিয়ে আর পরাবি অনেক কঠিন পায়। আকাশ বাতাস পথে প্রান্তরে জয়ধ্বনি শোনা যায়, শৃঙ্খল বেরিয়ে আর পরাবি অনেক কঠিন পায়। জীর্ণ ধরার ভিতরে ওরা দেবে দেবে যে নারা, জীর্ণ ধরার ভিতরে ওরা দেবে দেবে যে নারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা, আজ রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। জেনেছে ওরা ঢুকে ঢুকে মারা সেই তো জীবন নয়, শোষণের বুকে হানছে আঘাত নির্ভীক ভরা ভয়।
কণ্ঠে ওদের ধুম ভাঙানিয়া বৃত্ত শপথ গায়। বিপ্লবী ওরা আধারে দেশে সূর্যের সন্তান। মহাকাল আসে দিক দিগন্তে সারা। মহাকাল আসে দিক দিগন্তে সারা। রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা। আজ রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। দিদি, অনেকে এবার গান শুনতে চাইছে আপনার। গান শুনতে 1 ঘন্টা হয়ে গেছে তো গান। হ্যাঁ, আচ্ছা, আমি আমাদের যে বাংলাদেশের প্রথম গান এবং 16ই ডিসেম্বরের গানটি গেয়ে আমি শেষ করব। আমাদের সময় শেষ হয়ে এসছে। না দিদি, আপনি গান গান করতে পারেন, অসুবিধা নেই। গান তো শোনাই হলো না, কয়েকটা গান শুনি। গান গান তো শোনাই হলো না, কয়েকটা গান শুনি দিদি। কয়েকটা গান অনেকে চাইছে শুনতে। হ্যাঁ, তাহলে কয়েকটা গান শুনি, আচ্ছা। যদি আপনার যদি কোনো রকম কোনো সমস্যা না থাকে দিদি। না, আমার এমনিতে সমস্যা নেই। আহ, আচ্ছা, গানটা নয়ন গহন লিখেছিলেন। আমি আগেই বলেছি, নঙ্গর তোলো তোলো গানটা আমাদের গাওয়া দ্বিতীয় গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রপার যন্ত্রাংশের সঙ্গে সঙ্গে, এবং গানটি সুর করেছিলেন সমরদা। নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো। নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো। নঙ্গর তোলো তোলো, নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো। নঙ্গর তোলো তোলো, নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো। নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো। হিয়ারে হিয়াহো, হিয়ারে হিয়াহো, হিয়ারে হিয়াহো, হিয়ারে হিয়াহো। আমার বুকে নৌকায় বার জোয়ার ভাসিয়ে দাও। আমার বুকে নৌকায় বার জোয়ার ভাসিয়ে দাও। শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও। বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও। সম্মুখে ভাই
দৃষ্টি তোমার, সমুখে বার দৃষ্টি তোমার, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো। হিয়া রে হিয়া হো, হিয়া রে হিয়া হো। দূর দিগন্তে সূর্য রাতে দৃষ্টি রেখেছ স্থির, দূর দিগন্তে সূর্য রাতে দৃষ্টি রেখেছ স্থির। সবুজ আশার স্বপ্নের আয়াত নয়নে করেছে ধীর, নয়নে করেছে ধীর, নয়নে করেছে ধীর। হৃদয়ে তোমার মুক্তির আলো, হৃদয়ে তোমার মুক্তির আলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। হিয়া রে হিয়া হো, 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 হিয়া রে হিয়া হো। দিদি একজন কমেন্ট করেছেন ঝলমলে কণ্ঠ, এটা আমার মনের কথাই বলে ফেললেন তিনি। আসলেই আমি তো ভাবতেই পারছি না দিদি, আপনার মতো বয়সে কি আমি এরকম গাইতে পারবো? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে, তোমরা আরো বেশি ভালো কি গাইবে। চমৎকার, কি চমৎকার করে গাইলেন দিদি, প্রতিটা গান যেন সত্যি মা সরস্বতীরই একটা আশীর্বাদ। দিদি একটু কমেন্টে যাচ্ছি, তার আগে একটু বলে নেই, নিমাই মণ্ডল এসে আমাকে বলে গেলেন যে বুলবুলদির কণ্ঠে একটা আবৃত্তি শুনবো কিন্তু। আচ্ছা একটু কমেন্টসে যাই দিদি। নাজমুল হাসান নোমান লিখেছেন আমার দেশ, অবশ্যই। নিমাই মণ্ডল লিখেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত শব্দ যোদ্ধা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, কবি, আবৃত্তি শিল্পী ও অধ্যাপক বুলবুল মহলানবিশের প্রতি জানাই বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। অপার শ্রদ্ধা নিন দিদি, আমার সৌভাগ্য প্রায় 2 বছর সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে আমি আপনার সাথে কাজ করতে পেরেছি, আপনি অসাধারণ আবৃত্তি করেন। দিদি নিমাই কিন্তু সবটাই বলে দিল যে আপনার খুব অল্প কথায় আপনার সব গুণটা মানে প্রকাশ পেয়ে গেল আর কি, যে আপনি আবৃত্তি শিল্পী। আমাকে খুব ভালোবাসে, সেই জন্য একটু বেশি বেশি বলেছে। না না দিদি, কোনো বেশি কিছুই বেশি বলা হয়নি। আপনার আরো অনেক গল্প আমি জানি, যে আপনাকে সুভাষ দত্ত সিনেমা করার জন্য বলেছিলেন, তখন আপনাকে আপনি যাননি সেটাও জানি, আপনার ফ্যামিলি থেকে দেওয়া হয়নি। দিদি আরেকটু কমেন্টসে যাই। নাজমুল হাসান নোমান লিখেছেন এক্সিলেন্ট। সাইফুল উপরে কমেন্টস গুলো। পিনু সেন দাস লিখেছেন যথাযথ সঞ্চালনা, ধন্যবাদ পিনু সেন দাস আপনাকে। মকবুল হোসেন লিখেছেন বুলবুল দি চিরসবুজ, সত্যি তাই। মকবুল ভাই তো অসাধারণ গান করেন, ওনার গান আমার খুব খুবই ভালো লাগে। সত্যি তাই। পিনু তো আমার খুব প্রিয় একজন তবলা শিল্পী, ওকে আমি খুব খুব ভালোবাসি।
পিনু সেন দাস নিশ্চয়ই আজকে আপনার এই ভালোবাসার কথাটা জেনে যাবেন। তারপরে বলছি, পিনু সেন দাস আপনাকে বুলবুল দি খুব 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 ভালোবাসে। বুলবুল দি অনেক ভালোবাসা জানিয়েছে। ফেরদৌস সারা বেগম লিখেছেন অপার শ্রদ্ধা বুলবুল আপাকে। সাইফুল লিখেছেন মনের আনন্দে নিজের অন্তরে নিমজ্জিত হয়ে মুগ্ধ তো করবেই সবাইকে। ধন্যবাদ সাইফুল। সাজিদা সুলতানা লিখেছেন শ্রদ্ধা শ্রদ্ধা, সত্যি নির্যাতিতরা সম্ভ্রম সম্ভ্রম হারায় না, তারা সম্মানিত, যারা অত্যাচার করে তারা সম্ভ্রম হারায়। খুব সুন্দর কথা, সহমত। সত্যি বুলবুল দি এই কথাটা দিদি আমার খুব মানে মনে ধরেছে। খুব সুন্দর একটা কথা বলেছেন আপনি। আসলে বড় মানুষদের সাথে বসলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। সেটা আজকে আবারও সেটা হলো। আপনার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পেরেছি। দিদি একটা আবৃত্তি হয়ে যাক। আবৃত্তি যেহেতু বিজয় দিবস, আমি বরং আমার নিজের লেখা একটা কবিতা পাঠ করি। হ্যাঁ, এটা মানে আবৃত্তিও হবে। একটু বের করি। কবিতার নাম আজন্ম উদ্দেশ। তুমি আমার নকশি কাঁথার মাঠ, তুমি আমার প্রথম কাব্য, প্রথম প্রেমের পাঠ। তুমি আমার ঈশান কোণের মেঘ, তুমি আমার গোপন প্রেমের আকণ্ঠ উদ্বেগ। তুমি আমার দু চোখ ভরা জল, তুমি আমার নিষিদ্ধ গান, হৃদয় টলমল। তুমি আমার ঝরা বকুল ফুল, তুমি আমার যুদ্ধে যাওয়া ভাইয়ের রেশমি চুল। তুমি আমার বীণার ছিন্ন তার, তুমি আমার দুঃখী মায়ের বিপন্ন সংসার। তুমি আমার মুক্তি সেনার গান, তুমি আমার মাঠের বুকে স্বর্ণালী অঘ্রাণ। তুমি আমার মুক্ত স্বাধীন দেশ, তুমি আমার স্বর্গপুরী আজন্ম উদ্দেশ। দিদি আপনার আবৃত্তি অসাধারণ, সেটা বলার অপেক্ষা রাখে না। তারপরে আপনার নিজের লেখা আবৃত্তি পাঠ করেছেন, সত্যি সুন্দর, অসাধারণ। দিদি আপনার 11টা বই বেরিয়েছে এ পর্যন্ত, যতটুকু মানে আমি জানি, ভুল যদি না করে থাকি। দিদি সর্বশেষ বইটি নামটা ঠিক আমি এই মুহূর্তে, পূর্ব বাংলার সাংস্কৃতিক আন্দোলন ও 71-এর মুক্তিযোদ্ধা। দিদি এরপর তো এবছর করোনাকালীন সময়ের জন্য আমি জানি না ফেব্রুয়ারি থেকে আবার বই বের হবে দিদি আপনার? আমি একজন অলস লেখক। আমি পড়তে ভালোবাসি, অনেক বেশি পড়তে ভালোবাসি। লিখতে হয় কি, অনেক লেখা লিখি, কিন্তু আমি ভীষণ অগোছালো। এত অগোছালো যে আমার কোনোটা খাটের তলায় থাকে, কোনোটা বালিশের নিচে থাকে লেখা, তারপরে সময় মতো খুঁজে পাই না। তো সেই কারণে অনেক প্রকাশকই আমার বই চেয়েছেন, তাদেরকে দেব বলেও একসঙ্গে করতে পারিনি। তো দেখি, আমার ইচ্ছে আছে, যদি লেখা, অনেক লেখা আছে, কিন্তু লেখাগুলো যদি আমি একসঙ্গে করতে পারি, তাহলে হয়তো 2-3টা বইও বেরোতে পারে।
খুব ভালো ভালো লাগলো যে 11টা বই বেরিয়েছে দিদি, তাও কম নয় আমি দিদি। যেটা হয় কি জানো তো, আমি খুব পড়তে ভালোবাসি, জানতে ভালোবাসি, এবং একটা আমার গবেষণা ধর্মী একটা মন আছে। আহ, গবেষণা করি এই জন্য, আহ, মানে গবেষণার ক্ষেত্রটা হয়তো বিস্তৃত, অনেক বিষয় নিয়ে আমি গবেষণা করি। সেই জন্যে সেই জন্যে আমাকে অনেক পড়তে হয়, এর লেখা তার লেখা। আহ, একটা বিষয় আহ, হয়তো একেবারে বিপরীত দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়েছে, সেখান থেকেও কিন্তু কিছু সত্য, কিছু বিষয় আমরা উদ্ধার করতে পারি। আহ, যেমন ধরো, মুক্তিযুদ্ধের আহ, অনেক আহ, বিকৃতি ঘটেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটেছে অনেক, কিন্তু সেই যারা বিকৃত করেছে তাদের মধ্য থেকেও কিন্তু দু চার লাইন সত্য কথন পাওয়া যায়, সত্য ঘটনা পাওয়া যায়। তো সেগুলোও আমি পড়ি এবং কম্পেয়ার করি। তো সেই কারণে আমার লেখাটা একটু কম হয়। যখন লিখি তখন ওই গবেষণা থেকে লিখি। আমার এর আগে একটা উপন্যাস বেরিয়েছে 2 বছর আগে, জিগিশা নামে। জিগিশা তোমরা সবাই জানো যে জয়ের ইচ্ছা, জিগিশা কথাটার মানে হলো জয়ের ইচ্ছা। এই জিগিশা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, আহ, যেটা আমরা মোটামুটি প্রত্যক্ষ করেছিলাম। আমরা যখন নরসিংদী ছিলাম, নরসিংদীতে আমরা চলে গিয়েছিলাম। আহ, আহ, আমার বাবা, আমার বয়স তো তখন কম ছিল, তো আমার ছোট বোনের বয়স, মানে উঠতি বয়সের আমরা, তো তাদেরকে নিয়ে ঢাকা শহরে থাকাটা খুব বিপজ্জনক ছিল সেই সময়। তো সেই কারণে আমরা আহ, একটু গ্রামের দিকে চলে গিয়েছিলাম, নরসিংদীতে চলে গিয়েছিলাম। তারপরে যেতে 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 বর্ডার ক্রস করলাম। আমাদের বর্ডার ক্রস করার কোনো পরিকল্পনা ছিল না। তো সেই সময়টায় যে কি ধরনের ঘটনা আমরা দেখেছি, আহ, একটা ঘটনার কথা আমি বলি, তাহলে নতুন প্রজন্ম বুঝতে পারবে যে মানুষ কি ধরনের অবস্থার সম্মুখীন হয়েছে। যখন আহ, এপ্রিলের 4 তারিখে আমরা কিন্তু মার্চের 30 তারিখে ঢাকা থেকে বেরিয়ে গেছিলাম, এপ্রিলের 4 তারিখে নরসিংদী বাজার পুড়িয়ে দেওয়া হলো, বম্বিং করা হলো। কারণ পাক বাহিনী জেনে গিয়েছিল যে নরসিংদী এলাকাটা মুক্তিযোদ্ধাদের একটা ঘাঁটি, এবং নরসিংদী বাজারে তারা একসঙ্গে মিলিত হয়। সেই কারণে নরসিংদী বাজারটাকে তারা একদম টার্গেট করে বন্ধ করেছে। এদিকে আমরা নরসিংদীর এক, মানে বাজারটার আহ ওই পারে একটা মানে সরু খাল দিয়ে বাজারটা, এবং আমরা যেখানে থাকছি সেটা ডিভাইড করা। আহ, তো এই সরু খালটা কিন্তু একটা মেঘনা নদীর একটা আহ শাখা, শাখা নদী বলা যায় না, এটা খালের মতোই, নদী যেহেতু, কিন্তু খালের মতো, মানে হাঁটু জল আছে, সেই সময় পার হয়ে যাওয়া যায়। তো আমার বাবা, আহ উম, আমার বড় ভাই, আমার কাকু, এরা সবাই গেছেন বাজার করতে। তো আমরা এই পারে থেকে গেছি। আমার গার্লস গাইডের একটা ট্রেনিং ছিল যে বম্বিং হলে কিভাবে শেল্টার নিতে হবে। তো ওই বোমারু বিমান আকাশের উপর দিয়ে উঠছে, তো বুঝে গেলাম ফাইটার, বুঝে গেলাম যে এখন বম্বিং হবে। তো আমি দোতলায় ছিলাম, সুরেন দাস বলে একজন বিডি মেম্বারের বাসায় আমরা ছিলাম তখন। আহ
আমি তাড়াতাড়ি খুব দ্রুত নেমে এসে আমার মা, আমার ছোট ভাই বোনকে নিয়ে একেবারে নিচু জমিতে চলে গেলাম, টেনে নিয়ে ওদেরকে নিচু জমিতে চলে গেলাম এবং এই দুহাতে কান ঢেকে শুয়ে পড়লাম উপর হয়ে। এটাই ছিল সিস্টেম। বাংকার টাঙ্কার তো তখন ছিল না, আমরা একটু নিচু জমিতে গিয়ে ওইখানে ইয়ে করলাম। কি হয়, বম্বিং যখন হয় স্প্রিন্টার গুলো এইভাবে ওঠে, তো নিচে থাকলে পরে স্প্রিন্টার গুলো গায়ে লাগে না। এইটাই হচ্ছে কারণ নিচু জমিতে উপর থেকে। আচ্ছা, তো তারপরে তো বম্বিং হলো, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলো, নরসিংদী বাজার পুড়ে উঠছে দেখলাম, এবং আমরা ধারণা করে নিলাম যে আমার বাবা, আমার কাকা, আমার ভাই কেউ বেঁচে নেই, কারণ তারা বাজারে গেছে। তো যখন বম্বিংটা শেষ হলো তার কিছুক্ষণ পরে, আধা ঘন্টা মতন আমরা অপেক্ষা করে দেখলাম যে আমরা শেষ করে চলে গেছে। তো আমরা তখন দেখলাম যে আমরা যেখানে আশ্রয় নিয়েছি, শেল্টার নিয়েছি, সেটা হচ্ছে মল ত্যাগ করার জায়গা। আমাদের হাতে পায়ে গায়ে সব জায়গায় মল লেগে আছে এবং দুর্গন্ধ তখন টের পেলাম। মল ত্যাগ করার জায়গা এবং আমাদের হাতে পায়ে গায়ে টায়ে সব জায়গায় মল লেগে আছে, আমরা মলের উপরেই শুয়ে আছি। তখন বাঁচার যে কি আগ্রহ মানুষের থাকে, সেটাই আমরা তখন বুঝতে পারলাম যে আমরা মানে ওই সময়টাতে তখন আর তার আগে আমরা দুর্গন্ধই পাইনি, তখন দুর্গন্ধ পেলাম এবং এসে স্নান টান করলাম। যাই হোক, তারপরে আমার দাদা, আমার মানে বড় ভাই এলো, আমার ছোট ভাই, খুড়তুতো ভাই এলো, ওর ব্যাগ ছিল একটা কাঁধে, চালের ব্যাগ, ও এসে অজ্ঞান হয়ে গেল। চালের ব্যাগটা ও কিন্তু নিয়ে এসছে, নিয়ে এসে বাসার সামনে রেখে অজ্ঞান হয়ে গেছে, কারণ ও পুরো ঘটনাটা তো দেখেছে, আগুন লেগেছে, দাউ দাউ করে জ্বলছে। তারপরে যাই হোক, জলের ছিটা টিটা দিয়ে ওর জ্ঞান ফিরানো হলো। তারপরে আস্তে আস্তে আমার বাবা এলেন, আমার কাকা এলেন, আমার বড় ভাইকে আর কি জানাই। তারপরে দেখলাম যে অনেকটা দূরে একটা গাছ তলায় কাউকে যেন দেখা যাচ্ছে। তা আমরা ছুটে সবাই গেলাম, গিয়ে দেখলাম যে সত্যি সত্যি দাদার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। তার কারণ দাদার সামনে একটি একজন মহিলা, তার একটা গালের পুরো একটা অংশ উড়ে গেছে বম্বিং এ, এবং একটা ছোট বাচ্চা তার মায়ের কোলের, মানে তাকে খামচে ধরে চিৎকার করছে। এই দৃশ্য দেখে আমার দাদা প্রায় অজ্ঞান হয়ে গেছে, আর বলছে মাটা মরে আহা, এই যে দৃশ্যগুলো কিন্তু আমরা চোখের সামনে দেখেছি। অনেক ঘটনা আছে, কারোর হাত ভেসে যাচ্ছে, ঘড়িওয়ালা হাত, শুধু হাত একটা, নদীর বুকে জলের মধ্যে কারোর একটা হাত ভেসে যাচ্ছে, মুন্ডু কাটা একটা লাশ ভেসে যাচ্ছে। এইগুলো দেখে মানে এখন বলতেও খারাপ লাগছে আসলে। এগুলো সহ্য করা যাচ্ছিল না তখন। তো ওই বম্বিং এর পরে যখন লোকজন আসা শুরু করলো, কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর একটা অংশ খুলে পড়ে গেছে, তারা, তাদের যে বাঁচার কি আকাঙ্ক্ষা, আমরা কিছুই করতে পারছি না। ডেটল টেটল দিয়ে, ডেটলে কি কিছু হয় তখন? আমাদের শাড়ি টাড়ি ছিঁড়ে বেঁধে দিচ্ছি, কিন্তু কিছুতেই রক্ত আটকাতে পারছি না। এই সব দৃশ্য দেখে দেখে আমরা কিন্তু বর্ডার ক্রস করেছি, এবং পরবর্তীকালে, যেটা আগে বললাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে আমরা পৌঁছেছি। আমাদের কণ্ঠ হয়তো
আমরা কণ্ঠযোদ্ধা হিসেবে স্বীকৃতি লাভ করেছি, কিন্তু যারা যুদ্ধে মারা গেছেন, অনেক শহীদের কিন্তু এখনো খোঁজ মেলেনি। 14 তারিখে যাদেরকে মেধাশূন্য করে দেওয়ার জন্য যে হত্যাকাণ্ড ঘটেছিল, তাদের মধ্যেও অনেকের লাশ সেই সময় খুঁজে পাওয়া যায়নি। আর 25শে মার্চ থেকেই তো ম্যাসাকার শুরু হয়েছে। আমি কথাটা এই জন্য বললাম যে কত রক্তের বিনিময়ে যে আমাদের এই স্বাধীনতা, আমরা কিন্তু অনেক সময় টের পাই না। আমরা যারা স্বাধীন হয়ে বেঁচে আছি, তারা তো ব্লেসড পারসন। হ্যাঁ, আশীর্বাদ আমাদের সঙ্গে তাদের আছে, ঈশ্বরের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ। কিন্তু যারা শহীদ হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের কথা যেন আমরা ভুলে না যাই। এত রক্তের বিনিময়ে, এত নির্যাতনের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি, সেই কথা যেন আগামী প্রজন্মকে আমরা জানাতে পারি, প্রপারলি জানাতে পারি, শুদ্ধভাবে জানাতে পারি। সেটাই তোমরা ইয়ে করো। আর তোমরাও যতদূর জানো সঠিকভাবে জানানোর চেষ্টা করো। দিদি, আজকে আপনার কাছ থেকে কিছুটা শেষ জানতে গানটাই পেরেছি, আরো আমি হয়তো শোনাবো। অনেক রাত হয়েছে, অনেকটা সময় বেশিও হয়ে গেছে। আহ, ঠিক দিদি আছে। যেটা বলছিলাম যে হয়তো সারা রাত ধরে যদি আপনার গল্প শুনি, তবুও সেই স্বাধীনতার সেই সময়কার গল্প শেষ হবে না। সত্যি শেষ আপনি হবে না। ঠিক বলেছেন যে আমরা ব্লেসড পারসন, অবশ্যই। এটা আমরা মনে করি যে একটা আপনারা যেভাবে দেখেছেন, যুদ্ধকে সরাসরি অংশগ্রহণ করেছেন, সত্যি শুনেই গা শিরশির করছে। এটা মানুষের বাঁচার, শুভ্রা নীলাঞ্জনা একটু আগে লিখেছিলেন, তিনি নিজেও একজন কবি, আহ, লেখালেখি করেন। তিনি লিখেছেন যে বাঁচার আকুতি। আপনাকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন। দিদি, অনেকের কমেন্টসই পড়তে পারেনি, অনেক অনেক কমেন্টস আছে দিদি। তো আজকের অনুষ্ঠানের আপনার শেষ নিবেদনটা যদি করেন, তারপর শেষ আমি গানটা আপনাদের কাছে শোনাবো। বিদায় নিব। আর আপনি গীতিমাল্য সম্পর্কে দিদি কিছু বলেন। এই গানটার গল্পটা না বললে নয়। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম গান। যখন 16ই ডিসেম্বরে আহ, পাক বাহিনী আত্মসমর্পণ করছে মুক্তিযোদ্ধা এবং মিত্র বাহিনীর কাছে, রমনা রেস কোর্সের ময়দানে, ভারতীয় সময় 4টা 31 মিনিট এবং বাংলাদেশি সময় 5টা 1 মিনিট। সেই সময় এই গান ইথারে আমাদের কণ্ঠে ভেসে উঠেছিল, প্রচারিত হয়েছিল। এর যে বড় প্রাপ্তি আমার জীবনে আর কিছু নেই। আমি একেবারে বিশ্বাস নিয়ে কথাটা বলি। আমি যদি আর কিছু নাও পাই, তাহলেও আমার কোনো আফসোস থাকবে না। আচ্ছা, এই গানটা কিভাবে লেখা হয়েছিল সেটা আমি বলি একটু। আমাদেরকে আমরা 16ই ডিসেম্বর যখন গেলাম, তখন দেখি মিষ্টি বিতরণ হচ্ছে। তো আমরা জিজ্ঞেস করলাম যে কি কারণে মিষ্টি বিতরণ হচ্ছে। তখন তখন বড়রা আমাদেরকে বললেন যে আজকে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করবে পাক বাহিনী, আর তোমরা গানের শিল্পীরা তাড়াতাড়ি চলে যাও রিহার্সাল রুমে, যেখানে আমরা, একটা বিশাল হল ঘর ছিল যেখানে আমরা বসতাম, রিহার্সাল করতাম। তো সেখানে গিয়ে দেখি যে শহীদুল ইসলাম একটা খাতা নিয়ে গান লিখছেন, আর সুজয়দা অপেক্ষা করে আছেন। সুজয় শ্যাম তখনকার এক অত্যন্ত তরুণ প্রতিভাবান একজন সঙ্গীত পরিচালক, আর অজিত দা আছেন, তিনি লিড ভয়েসটা দেবেন। তো স্থায়ীটা লেখা হলো, সুর করা হলো। অন্তরা লেখা হলো, সুর করা হলো। আমরা শিখে নিলাম। স্থায়ীটা সুর করা হচ্ছে, আমরা শিখে নিচ্ছি।
অন্তরালে প্রথম অন্তরা লেখা হলো, সুর করা হলো, আমরা শিখে নিলাম। তারপরে দ্বিতীয় অন্তরা লেখা হলো, সুর করা হলো, আমরা শিখে নিলাম। এই পুরো ঘটনাটা ঘটতে মাত্র 18 মিনিট সময় লেগেছিল, মাত্র 18 মিনিট। এটা কি কল্পনা করা যায়? এখন তো আমরা চিন্তাই করতে পারি না যে মাত্র 18 মিনিটের মধ্যে একটি গান লেখা হলো, সুর করা হলো এবং শিল্পীরা তারা সেটা শিখে নিলেন। তো এই সময়ে আমি জানলার দিকে ফিরেছিলাম, দেখলাম আমার হাজবেন্ড, ওই যে লালাবাবুর কথা জিজ্ঞেস করছিল, অনেকেই জিজ্ঞেস করেছিল, লালাবাবু সাব সেক্টর কমান্ডার ছিলেন সুনামগঞ্জ অঞ্চলে, বালাক সেক্টরে। তো ওই অঞ্চলটা 15 তারিখেই মুক্ত হয়ে গেছে, সেই জন্য তিনি প্লেনে করে ইয়েতে চলে এসছেন, কলকাতায় চলে এসছেন, সরাসরি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। তো আমি দেখে চমকে উঠেছি, চমকে উঠে দাঁড়িয়ে পড়েছি। তো অজিত দা মহা ধমক লাগিয়েছে আমাকে, একটা বড় সড়ো জোরে সোরে ধমক, এই তুই এখানে উঠে দাঁড়ালি কেন? আমি তখন অঝোর ধারায় কাঁদছি। অজিতদার বকা শুনে সেই সঙ্গে আমার যে একটা অনুভূতি, আমার হাজবেন্ড এসছেন 7 মাস, 7.5 মাস, 8 মাস পরে তার সঙ্গে দেখা হচ্ছে, মাঝখানে একবার দেখা হয়েছিল ট্রেনিং নিয়ে আসার পরে। তো আহ তো আমি না কি দাঁড়িয়ে গেছি, একদম মানে থান্ডার্ড হয়ে গেছি আর কি। তো তখন কি বলে রথিনদা আর কল্যাণীদি ওনাকে দেখেছিলেন, মানে লালাবাবুকে। তো লালাবাবুকে দেখে সেটা অজিত দাকে বললেন যে অজিত দা, ওকে আপনি একদম খামাকাই বকলেন, ওর হাজবেন্ড এসছে এতদিন পরে যুদ্ধক্ষেত্র থেকে, ও কি করবে? তখন অজিত দা একদম ওখান থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন যে তুই যা, তো তোকে আমি বকেছি, এখন অনেক আদর করে দিচ্ছি। তো আমাদের তো গানটা মোটামুটি তো শেখাই হয়ে গেছে, আমি আমি একটা রিহার্সাল করছি পুরোটা, তুই তোর হাজবেন্ডের সঙ্গে দেখা করে আহ ইয়ে আমরা তখন রেকর্ডিং এ চলে যাব, আমাদের তো বেশি সময় নেই। তো 4টা 31 মিনিট তো এটা প্রচার করতে হবে। তো আমি বাইরে গিয়ে দেখি লালাবাবু নেই, খুঁজি খুঁজি খুঁজছি খুঁজছি খুঁজছি, আমার ছোট বোনও বেরিয়ে এসেছিল, সুক্তি মহালানবিশ, ও গান গাইতো আমাদের সঙ্গে সম্মেলক গান। তো আহ ও কান্না, অঝরে কাঁদছে, জামাইবাবু জামাইবাবু করে কাঁদছে। আমি না, আমার গলা দিয়ে আর কথা বেরোচ্ছে না, শব্দ বেরোচ্ছে না, আমি চোখ ঢেকে সিঁড়ির মধ্যে বসে পড়েছি। তার কিছুক্ষণ পরে দেখি মাথায় হাত, তো বুঝলাম যে লালাবাবু এসছে। তো উপরে তাকিয়ে দেখি লালাবাবু। আমি তো বললাম যে তুমি কোথায় গিয়েছিলে? বলে যে তোমাদের রিহার্সাল হচ্ছিল দেখে আমি একটু সিগারেট কিনতে বাইরে গিয়েছিলাম, তো আসলে সেটা আমার ভুল হয়েছে, তোমার সঙ্গে দেখা করে তারপরেই যাওয়া উচিত ছিল। যাই হোক, আমাদের গানটা শেখা হয়ে গেছে ততক্ষণে। আহ আমরা গান রেকর্ড করলাম, তারপরে আমাদের মিছিল বের হলো, এবং এই গানটা বাংলাদেশের প্রথম গান, এই গানটা আমি গাই। বিজয় নিশান উড়ছে ওই, বিজয় নিশান উড়ছে ওই, খুশির হাওয়ায় ওই উড়ছে, উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, বিজয় নিশান উড়ছে ওই, উড়ছে ওই, উড়ছে ওই, উড়ছে ওই, উড়ছে ওই। আজ জীবনে জয় উল্লাসে
জমছে শিশির দূর্বাঘাসে, জয় উল্লাসে জয় উল্লাসে, পাশে নেই আমাদের মহান নেতা, হাসির মাঝে তাই জাগে ব্যথা, পাশে নেই আমাদের মহান নেতা, হাসির মাঝে তাই জাগে ব্যথা, 7 কোটি প্রাণ দিকে দিকে ওই, 7 কোটি প্রাণ দিকে দিকে ওই, দীপ্ত মশাল জেলে চলছে, দীপ্ত মশাল জেলে চলছে, বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, বিজয় নিশান উড়ছে ওই, বিজয় নিশান উড়ছে ওই, বিজয় নিশান উড়ছে ওই। আহ 18 মিনিটে এই গানটা লেখা হয়েছে, সুর হয়েছে এবং আপনাদের রিহার্সেলও হয়ে গেছে 18 মিনিটের ভিতরে। সত্যি বিস্ময়কর দিদি, সত্যি বিস্ময়কর। আপনার মাধ্যমে আজকে দিদি জানতে পেরেছি। নিমাই মণ্ডল এদিকে কমেন্টে লিখেছেন, মুক্তিযুদ্ধের বিস্ময়কর সব ঘটনা শুনলাম, অশেষ কৃতজ্ঞতা দিদি। কত ঘটনা যে আছে দিদি একটা সময় শোনাবো। সাইফুল লিখেছেন, বিজয় নিশান উঠছে ওই গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং স্বাধীন বাংলাদেশের প্রথম গান। 16 ডিসেম্বরের সকালে ঢাকায় পাক বাহিনীর আত্মসমর্পণের খবর পেয়ে শহীদুল হক খান গানটি লেখেন আর সুজয় শ্যাম স্বরূপ করেন এবং কণ্ঠ প্রদান করেন। শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, আচ্ছা আচ্ছা, শহীদুল হক নন, সাইফুল শহীদুল হক নন, তিনি শহীদুল ইসলাম, দিদি ঠিক করে দিয়েছেন। আর কিছু কমেন্টস সাইফুল থাকলে একটু যদি দেখাতে তাহলে পড়ে নিতাম, আর নাইলে দিদির সাথে কথা বলবো। শুভ্রা নীলাঞ্জনা লিখেছে, অবিশ্বাস্য সব গল্প শুনে রোমাঞ্চিত হচ্ছি। দিদি আমাদের দেখতে দেখতে অনেকটা সময় গড়িয়ে এলো, তারপরেও মন ভরছে না, মনে হচ্ছে আরো অনেক গল্প শুনি, অনেক কথা শুনি, কিন্তু সময়ের একটা ব্যাপার দিদি, আপনারও অনেক সময়, আপনারও অনেক সময় নিয়ে নিয়েছি। অশেষ কৃতজ্ঞতা দিদি আপনার কাছে। আমি শেষ মুহূর্তে একটা ছবি দেখাই, ছবিটা আমি জানি না দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছি দিদি, দেখতে পাচ্ছি। এই যে কোনটা, এইটা আমি, এইটা। ও আচ্ছা 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 আচ্ছা। এই সমরদা আছেন হলো আমার পরে হচ্ছে উমা খান, তারপরে শিলু আপা, তারপরে কল্যাণীদি, পিছনে আছেন ওই শ্যামদা, তারপরে মাইক্রোফোনের সামনে আছেন সমরদা, মাইক্রোফোনের স্ট্যান্ডের পিছনে অজিতদা, তারপরে পিছনে আছে ইয়ে বলে সামনে বসে আছেন রথিনদা, আচ্ছা তপন, তপন ভট্টাচার্য, তপন আছে পিছনে, তারপরে দেখো এই গানটা দেখাই, অরূপদা আছে পিছনে, কাদেরি কিবরিয়া আছে পিছনে বসে, আর সামনে যে গাড় গোজ করে বসে আছেন তিনি হলেন মিতা, নারায়ণ ঘোষ মিতা। অনেক মূল্যবান একটা ছবি। হ্যাঁ শুনতে পাচ্ছি দিদি, শুনতে পাচ্ছি। এই গানগুলো আমরা যখন গাইতাম, এই যে সব গানই গাইতাম, তখন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতাম, এটা একটা অনুষ্ঠানের ছবি, একটা গীতি আলেখ্য হতো, গীতি আলেখ্যের ধারাভাষ্যটা করতেন নারায়ণ ঘোষ মিতা। আর এই আমি আগেই বলেছি যে আমরা যে অর্থ সংগ্রহ করতাম সেগুলো সব আমরা দিয়ে দিতাম বাংলাদেশ সরকারের ফান্ডে।
তো এটা এটা আমাদের জন্য আর একটা বিশাল, মানে আমি বলি তো যে এর চেয়ে বড় প্রাপ্তি আমার জীবনে কিছু নেই। আমি মারা যাওয়ার সময় আমার এই প্রাপ্তিগুলোর কথা চিন্তা করেই আনন্দের সঙ্গে মারা যাব। দিদি এই কথা বলবেন না, আপনি দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকুন, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি দিদি। দিদি, অনুষ্ঠান তো একেবারে শেষ পর্যায়ে। আপনি গীতিমাল্য সম্পর্কে যদি কিছু বলেন। গীতিমাল্য এমন একটা অনুষ্ঠান যেটা সঞ্চালনার দায়িত্বে তুমি আছো, ব্যাকগ্রাউন্ডে আরো অনেকেই আছেন আমি জানি। আহ, আহ, সকলের প্রতি আমার একটা শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ। কারণ এই অন্তর্জালের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশের ইতিহাস, আহ, গানের ইতিহাস এবং একটা সুস্থ সুন্দর কথা মালার মধ্য দিয়ে যে অনুষ্ঠানটা হচ্ছে, সেইটার জন্য আমি আমাকে সংযুক্ত করার জন্য তোমার কাছে কৃতজ্ঞ, এবং যারা যুক্ত আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশীর্বাদ জানাচ্ছি। এইভাবে এগিয়ে যাও, আমরা যেন তোমাদের মাধ্যমে আরো কিছু জানতে পারি, আরো কিছু শিখতে পারি। অনেক ধন্যবাদ দিদি, আপনি গীতিমাল্যতে এসেছেন, গীতিমাল্য আজ ধন্য হয়েছে। একটু আপনার আমিও একটু বলছি, আপনি সাথে থাকুন, শেষ করব একটু কথা বলে। সুপ্রিয় দর্শক, কণ্ঠযোদ্ধা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুলবুল মহলানবিশ আজ গীতিমাল্যতে এসেছেন। আমরা ঋদ্ধ হয়েছি আজকে। কণ্ঠযোদ্ধা মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দেবার জন্য রণাঙ্গনে নেমেছিলেন কণ্ঠ নিয়ে, সেই শিল্পীকে আজ আমরা সান্নিধ্যে পেয়েছি, গীতিমাল্যতে এসেছেন তিনি, একবার ডেকেছি চলে এসেছেন। দিদি, আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। বিশেষ করে তরুণ যারা, এই গানের নতুন প্রজন্মকে বলবো, এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীকে দেখা হলে যেন একটা দেখা হওয়া যেন একটা পুণ্য কাজ, আমি সেটা মনে করি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি হচ্ছে মুক্তিযুদ্ধ না হলে এটা এতটা বেগবান হতো না। আজ দিদি আপনি এসেছেন, আপনার প্রত্যেকটা দিন, আগামী দিনগুলো যেন আপনি সুন্দর সুন্দর সুস্থ থাকুন, নিরোগ থাকুন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। আপনি সদা হাস্যোজ্জ্বল, তেমনি যেন আপনি সারা জীবন থাকেন। আপনার ভালোবাসায় স্নেহে যেন আমরা ভালো থাকি, ভগবানের কাছে সেই প্রার্থনা করছি। দিদি এবার আমি হ্যাঁ এবার আমি দর্শকদের কাছে বিদায় নিয়ে অনুষ্ঠান শেষ করছি। দিদি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও বলছি, দর্শকদের কাছে বিদায় নিচ্ছি। শুধু দর্শক যারা এতক্ষণ গীতিমাল্যর সাথে ছিলেন, তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজ প্রায় 2 ঘন্টা হয়ে গেল প্রোগ্রামটা চলছে। আমরা হয়তো আরো অনেকক্ষণ চালিয়ে নিতে পারতাম, কিন্তু দিদিরও অনেকটা সময় আমরা নিয়েছি। 1 ঘন্টা 50 মিনিট আমরা একসাথে বসে আছি, দিদির অনেক গল্প শুনেছি, আরো অনেক কিছু শুনতে পারবো নিশ্চয়ই। দিদিকে আমরা আবার পাবো সেই আশাই করছি। যারা সাথে যুক্ত ছিলেন, গীতিমাল্যর সাথে যারা সবসময় আছেন, তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ, আমার কৃতজ্ঞতার শেষ নেই। যারা কমেন্টস করেছেন তাদের সকলের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, এবং অনেকের কমেন্টস হয়তো আমি পড়তে পারিনি, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। সাথে থাকবেন। আমার আবার গীতিমাল্যর অনুষ্ঠান হবে 23 ডিসেম্বর। সেদিনও আমরা আরেকজন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আনার চেষ্টা করব, সেই অপেক্ষায় আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন, সাবধানে থাকুন।
ভালো ভালো গান শুনুন, বাংলা গান শুনুন। সবাইকে বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো গীতিমাল্য থেকে বিদায় নিচ্ছি আমি, মীরা মণ্ডল। নমস্কার।